আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। শুরুতেই ইরান যুদ্ধ প্রসঙ্গ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের ঐতিহাসিক বিজয় অর্জনের দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। বুধবার এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের ইসলামাবাদে শুক্রবারের আনুষ্ঠানিক আলোচনার আগেই 10 দফার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রকে মানতে বাধ্য করেছে ইরান। তবে এই যুদ্ধবিরতির আওতায় লেবাননকে রাখা হলেও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। দীর্ঘ ৩৯ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছালো ইরান ও যুক্তরাষ্ট্র। বুধবার সকাল 7টায় নিজের দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে হামলা থেকে সরে আসার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, বর্তমানে চলমান যুদ্ধবিরতির সিদ্ধান্তটি মেনে নিয়েছে তেহরান। তিনি আরও জানান, আগামী 2 সপ্তাহ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ বা যান চলাচল নিরাপদ থাকবে। এই নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের মূল সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনী একযোগে কাজ করবে। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই ঐতিহাসিক যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে। তার পরিধি কেবল 2 দেশের সীমান্তেই সীমাবদ্ধ নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিশ্চিত করেছেন, এই চুক্তি লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য উত্তপ্ত অঞ্চলেও কার্যকর হবে এবং এটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। শাহবাজ শরীফ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে আগামী শুক্রবার ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে সব বিরোধের একটি চূড়ান্ত এবং মীমাংসিত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরাক, মিশর সহ কয়েকটি দেশ। তবে ট্রাম্পের ঘোষণার পরেও লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননকে যুদ্ধবিরতির আওতামুক্ত রাখার দাবি জানিয়ে এসব হামলা চালাচ্ছে। এর মাঝেই দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর সিদনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে, উঠতে শুরু করেছে শেয়ারের দাম। 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণায় তেহরানে উদযাপন করেছে সাধারণ নাগরিকরা। সামিউল শিহাব, আরটিভি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইরানে হামলা করেছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, আজ ভোরে ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। চ্যানেল 12-এর দাবি, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে ইরান। তাই ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির খবরে বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফিরতে শুরু করেছে। বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বড় ব্যবধানে কমেছে। একই সঙ্গে চাঙ্গা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ার বাজার। এতে স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের মাঝেও। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 16.5% কমে ব্যারেল প্রতি $94 নেমে এসেছে। এদিকে আমেরিকার শেয়ার বাজার সূচক S&P 500 2% বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আশা, শুক্রবার ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনা দীর্ঘমেয়াদী সমাধানের পথ প্রশস্ত করবে। তবে স্থায়ী শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত বাজার স্থিতিশীল হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি চরমে উঠেছে চালক সহ সংশ্লিষ্টদের মাঝে। নেত্রকোনা শহরের বিভিন্ন পাম্পে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকরা। অনেকে কাজ ও ব্যবসা ফেলে আসছেন তেল নিতে। তেল নেই গাজীপুরের কালিয়াকৈরের বেশিরভাগ পাম্পেই। এদিকে দিনাজপুরের হিলির একমাত্র ফিলিং স্টেশনে একদিন পর দেওয়া হচ্ছে তেল। এতে দীর্ঘ লাইন করে মোটরসাইকেল চালকরা অপেক্ষা করছেন তেলের জন্য। তবে তেল নিতে কাগজপত্র দেখাতে হচ্ছে চালকদের। ভারতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মরিশাসের পোর্ট লুইসে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে যোগদানের আগে 2 দিনের ভারত সফর করেছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক সূত্র বলছে, সফরে জ্বালানি সহায়তা, পর্যটন ভিসা চালু, গঙ্গা চুক্তি নবায়ন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা, বাণিজ্য সম্পর্কিত ইস্যুগুলো প্রাধান্য পাবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা হতে পারে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। ভোররাতে জেলার পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, সীমান্ত পিলারের ০ লাইনের কাছে বিএসএফের ৭ গ্রাম ক্যাম্প এলাকায় গুলির শব্দ শোনা যায়। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে কথিত চোরা কারবারিদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পাটগ্রাম উপজেলার পানিয়ারটারি গ্রামের আলী হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ বিষয়ে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ের স্পট মিটিংয়ের কথা জানায় বিজিবি। সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে আপিল করা যাবে ২৬ এপ্রিল। আর আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। এদিকে রাজনৈতিক দলগুলোর আসন বণ্টনেও এসেছে চিত্র। বিএনপি জোট পাচ্ছে ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি। এছাড়া স্বতন্ত্র হিসেবে থাকছে ৬ জন। একটি আসন ইসলামী আন্দোলন এবং রুমিন ফারহানা এককভাবে নির্বাচনে অংশ নেবেন। সব মিলিয়ে সংরক্ষিত নারী আসনের মোট সংখ্যা ৫০টি। নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন সম্পন্নে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে ২১ এপ্রিল। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের জন্য ২২ এবং ২৩ তারিখ এটা আপনার সময় দিয়েছেন। আমাদের এখানেই এটা হবে। আপিল আবেদন ২৬ তারিখ, এটা রোববার। আপিল নিষ্পত্তি ২৭, ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে আপনার ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। আর ভোট গ্রহণ হবে ১২ মে। আওয়ামী শাসনামলে আয়নাঘর খ্যাত ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হবে এ সাক্ষ্য। পরে একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় ৯ জনকে হত্যাসহ ৩ অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে করা মামলার শুনানি হবে। এছাড়াও শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে হাজিরের নির্ধারিত তারিখ আজ। আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চক্রের ১৪ জন আটক করেছে র্যাব। সকালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান পরিচালনা করে র্যাব ২। এ সময় হাতে নাতে ১৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৬ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অব্যাহতি দেওয়া হয়। বাকি আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণকে নিজেদের তত্ত্বাবধানে পাসপোর্টের ফর্ম পূরণ, প্রয়োজনে পাসপোর্ট অফিসের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন পাসপোর্টের উপপরিচালক ইসমাইল হোসেন। অভিযানের পর র্যাব জানিয়েছে, দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও তাদের কার্যক্রম পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এখনো সম্ভব হয়নি। আমরা ৬ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করি এবং বাকি ৩ জনকে আমরা অব্যাহতি প্রদান করা হয়। অন্যদের বিষয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে, তাদের যাচাই বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। এখন ফর্মও সহজ, ফর্মে অ্যাটেস্টেশন নাই, এক্সট্রা কাগজ দিতে হয় না। তো সার্বিকভাবে আমাদের চেষ্টা চলমান আছে। আপনাদের প্রতি সাধুবাদ। ইনশাআল্লাহ জনগণকে শুধু জানান নিজের তত্ত্বাবধানে ফর্মটা পূরণ করতে, বাকি দায়িত্ব আমাদের।
কোনোভাবেই কমছে না শিশুদের হামের প্রাদুর্ভাব। প্রতিনিয়ত দেশে বাড়ছে মৃত্যুর মিছিল। রাজধানী সহ আশেপাশের জেলাগুলোয় আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে সংক্রমণ। হাসপাতালগুলো রোগী ভর্তির হার বাড়ছে উদ্বেগ। গত ২৫ দিনে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৮৮৩ জনে। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ১২৮ শিশু। জ্বরসহ এই রোগের কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হবার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। একমাত্র এই রোগের প্রতিরোধ করার উপায় হলো টিকা। সুতরাং টিকার উপরেই আমাদের টিকা দেয় নাই অথবা টিকা দেওয়ার অনিয়ম করেছে, যার কারণে ইমিউনিটির ঘাটতি ঘটেছে। এই কারণেই আমরা হাম আক্রান্তের রেড জোন ঘোষণা করা হয়েছে নাটোর সদর উপজেলাকে। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, হাসপাতালে হাম আক্রান্তের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? হ্যাঁ নুসরাত, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। ইতিমধ্যে নাটোর সদর উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। গত মাসের শেষ থেকে এখন পর্যন্ত নাটোর এই জেনারেল হাসপাতালে ১২৮ জন রোগী হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে নাটোর সদর হাসপাতালে এখন পর্যন্ত ১৭ জন হামের শনাক্ত রোগী ভর্তি রয়েছেন। আর অন্য উপজেলা ১৪ জন, মোটামুটি প্রায় ৩১ জন রোগী হামে শনাক্ত নাটোর উপজেলা সহ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। সিভিল সার্জন যেমনটি বলছেন যে নাটোরে হামের আক্রান্ত রোগীর সংখ্যা অত্যন্ত বেশি। আসলে অনেক অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু উন্নত চিকিৎসার জন্য নাটোর জেলার বাইরে যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু অনেকে চিকিৎসা নিচ্ছেন। তবে নাটোর জেলার ভিতরে বিভিন্ন হাসপাতালে কেউ মারা না গেলেও নাটোর জেলার বাসিন্দা ২ জন শিশু কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছে। তবে চতুর্থ দিনের মতো নাটোরে টিকাদান কর্মসূচি, হাম রুবেলা টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত এই চতুর্থ দিনে জেলার প্রায় ৮,০০০ শিশুকে হামের যে টিকা, সেই টিকা প্রদান করা হচ্ছে। আমরা টিকাদান কেন্দ্রগুলোতে দেখেছি যে উপচে পড়া ভিড় রয়েছে। ধন্যবাদ। মুন্সিগঞ্জের শ্রীনগর সদর ও সিরাজদি খান উপজেলায় এক রাতে পৃথক ৩টি অগ্নিকাণ্ডের ঘটনায় ২টি বসতঘর ও ৪টি দোকান পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ৩টি ঘটনাতেই দ্রুত সাড়া দেওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এখনও এড়ানো সম্ভব হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি ব্যবসা প্রতিষ্ঠান। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া চারঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। দেশের বাজারে আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৬,৫৯০ টাকা বাড়িয়ে ২,৫২,৪০৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হয়। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ড ও রূপার দাম বাড়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দাম ২১ ক্যারেট স্বর্ণ ২,৪০,৯১৯ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ২,৬,২৫৫ টাকা আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১,৬৮,১২৩ টাকা। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ ১:২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।